বাংলাদেশের এই সিরিজটা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের হলেই তো ভালো হতো। এখন কি সেটা মনে হচ্ছে না? 2 ম্যাচে যদি সিরিজটা থেমে যেত তাহলে অন্ততপক্ষে সিরিজ ড্রয়ের একটা কোট আনকোট সান্ত্বনা আমাদের থাকতো। আমাদের অল্প একটু লজ্জা থাকতো যে আমরা একটা মাত্র ম্যাচ হেরেছি। কিন্তু যখন সিরিজটা 2 ম্যাচ থেকে বেড়ে 3 ম্যাচে চলে গেল, তখন আর ওই ন্যূনতম সান্ত্বনা বা একটু কম লজ্জার কোনো সুযোগ আর নেই। কেননা এই তৃতীয় ম্যাচটা তো আমরা বাংলাদেশ হেরে গেছি সংযুক্ত আরব আমিরাতের কাছে, এবং সেই পরাজয়টা 7 উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশকে বলে কয়ে হেসে হেসে আসলে হারিয়ে দিল সংযুক্ত আরব আমিরাত। সিরিজটা তারা 2-1 ব্যবধানে জিতে নিল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আরো একটা লজ্জাজনক, কলঙ্কজনক, কালো অধ্যায়ের সূচনা এই সিরিজটার সূচনা তো না, আরো একটা উদাহরণ এই সিরিজটার মাধ্যমে হলো বলে আমার কাছে মনে হয়, যদিও আমি ঠিক নিশ্চিত না যে সেইটা আমাদের টিম সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অ্যাডমিট করবেন কিনা। আমি আজকেই দেখছিলাম যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং ক্রিকঅপসের যিনি চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ভাই, তিনি প্রেস কনফারেন্সে বলছেন যে সংযুক্ত আরব আমিরাতের কাছে যেই ম্যাচটা বাংলাদেশ হেরেছে সেকেন্ড টি20, সেই হারে তিনি বিব্রত না, তিনি মোটেই বিব্রত না। মাঝে মাঝে এক স্টেপ পিছিয়ে আসতে হয় 2 স্টেপ এগিয়ে যাওয়ার জন্য, এবং এই পরাজয়টাকে তিনি সেইভাবে দেখছেন। এখন যখন আমরা টানা দ্বিতীয় ম্যাচ হেরে গেলাম, যখন আমরা সিরিজটা হেরে গেলাম, তখন আসলে ফাহিম ভাই কি বলবেন? ফাহিম ভাই যদি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে না থাকতেন তাহলেও কি তিনি আরব আমিরাতের কাছে এই পরাজয়কে বিব্রতকর না বলেই রায় দিতেন, নাকি চেয়ারে বসলে সবাই আসলে অন্যরকম ভাবে জিনিসগুলা দেখতে থাকে? আমি ঠিক নিশ্চিত না। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিও করছি যে আজকেও লিটন কুমার দাস তিনি এই ডিউ ফ্যাক্টরের অজুহাত দেন কিনা যে বাংলাদেশ এই ডিউ ফ্যাক্টরের কারণেই জিততে পারেনি। এগুলো বলতেও যথেষ্ট পরিমাণ লজ্জাহীন আসলে হতে হয়, যথেষ্ট পরিমাণ নির্লজ্জ হতে হয়। ইউনাইটেড আরব আমিরাতের কাছে বাংলাদেশ ক্রিকেট টিম এইভাবে হেরে যাবে এবং সেইটার এক্সকিউজ এইভাবে খুঁজবে। আমি শুনছিলাম যে ধারাভাষ্যকাররা বলছেন, ধারাভাষ্যকাররা অবভিয়াসলি ওইখানকারই ধারাভাষ্যকার, রিনাউন্ড কেউ না, তারা বাংলাদেশকে মানে সাপোর্ট করছেন, সমর্থন দিচ্ছেন যে না বাংলাদেশ খুব ভালো টিম, এই টিম অনেক ইয়াং টিম, এই টিমে অনেক ইয়াংস্টার রয়েছে, তারা ডার্ক হর্স হবে সামনের এশিয়া কাপে, সামনের ওয়ার্ল্ড কাপে। আমরা যেমন ছোট টিমগুলোকে সান্ত্বনা দেই না, পিঠ চাপড়ে দেই না, যেটা বাংলাদেশের করার কথা আরব আমিরাতকে, আরব আমিরাতের কমেন্টেটররা ওইরকম বাংলাদেশের পিঠ চাপড়ে দিচ্ছে। আমার কাছে সবচেয়ে আসলে ভালো প্রযুক্তি যেটা মনে হয়েছে যে এই আরব আমিরাত রান চেস্টার 16 না 17 নম্বর ওভারে ওই যে শরীফুল যখন বোলিং করছিলেন, আরো একটা 4 আরব আমিরাত মারলো, তারা জয়ের কাছাকাছি চলে গেল। গ্যালারি থেকে এক দর্শক, বাংলাদেশের দর্শক, যেই দর্শকটা অবভিয়াসলি বাংলাদেশ থেকে খেলা দেখার জন্য যাননি, নিশ্চিতভাবে তিনি সেইখানে আছেন। হয়তোবা বাংলাদেশের কোনো এক শ্রমিক ভাই যিনি তার বহু কষ্টে অর্জিত যে হচ্ছে কি ইনকাম, সেইটা থেকে কিছুটা খরচ করে আজকে খেলা দেখতে গিয়েছেন, তিনি গ্যালারিতে বসে বলছেন যে ওদের কাছ থেকে কিছু শিখে নে পাকিস্তানে খেলতে যাওয়ার আগে। বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশ্য করে তিনি সেটা বলছেন যে আরব আমিরাতের ক্রিকেটারদের কাছ থেকে বাংলাদেশের শেখা উচিত এবং শিখে নেওয়া উচিত। আমিও মনে করি এটাই ঠিক। যেই কথাই বলেন না কেন, এইটা আমাদের ক্রিকেটের একটা লজ্জা, মানে কি সিরিয়াস লজ্জা। কোন রকম সুশীলতার এই জায়গায় সুযোগ নেই। আরব আমিরাতের এই দলের কাছে বাংলাদেশ যদি সিরিজ হেরে যায়, একটা ম্যাচ হেরে গেলেও সেটাকে আপনি অঘটন বলতে পারেন। এখন তো আমার মনে হচ্ছে প্রথম ম্যাচটা যে আমরা জিতেছিলাম সেইটাই বরং অঘটন ছিল। পরের 2টা ম্যাচে আমরা আরব আমিরাতের কাছে এমন ভাবে হেরে গিয়েছি। দেখুন, এটা কিন্তু অনেক আলোচনা হবে, অনেক ভিডিও হবে, নিশ্চিতভাবে অনেক সাবজেক্ট হবে। খেলা শেষ হওয়ার পরে আমরা যেটা করি, টার্নিং পয়েন্ট, এই ম্যাচের টার্নিং পয়েন্টে যদি সেই আলোচনা করি তাহলে কোন জায়গাটা আসবে। আমি জানি যে আপনাদের বেশিরভাগই হয়তো বা রিশাদ হোসেনের করা ওই ওভারটাকেই সামনে আনবেন, যখন আপনি হিসাব করবেন যে বাংলাদেশ 162 রান তুলেছে এবং সেই রানটা ডিফেন্ড করতে নেমে শুরুতেই আরব আমিরাতের যে সবচেয়ে বড় ব্যাটসম্যান, তাদের ক্যাপ্টেন, সবচেয়ে ধারাবাহিক মোহাম্মদ ওয়াসিমের উইকেটটা শরীফুল তুলে নিয়েছিল, ওটা আমাদের জন্য একটা বিগ ব্রেক থ্রু। তারপরেও পাওয়ার প্লেতে ওরা 1 উইকেটে 50 তুলে ফেলে। তারপরে আমরা অন্য ওপেনারের উইকেটটাও তুলে ফেলেছিলাম। তারপরেও গিয়ে দেখা গেছে যে 10 ওভারে ওরা 2 উইকেটে 76, আরো 87 রান তাদের ওইখানটাতে প্রয়োজন। 15 ওভার শেষে তাদের স্কোরটা যেখানে ছিল 3টা উইকেট, তারা মানে ওখানে আবার 11 নম্বর ওভার আমরা আরো একটা উইকেট তুলে নিয়েছি, এবং 15 ওভার শেষে এমন একটা জায়গাতে আরব আমিরাত দাঁড়িয়েছিল যে তাদের শেষ 5 ওভারে 53 রান প্রয়োজন। ওই সময় 16 নম্বর ওভারটা খুব গুরুত্বপূর্ণ, যেইটা করেছিলেন রিশাদ। আমি বলছি যে আপনারা অনেকেই হয়তো বা এটাকে টার্নিং পয়েন্ট বলবেন, অবশ্যই সেটা টার্নিং পয়েন্টের খুব বড় দাবিদার। কেননা রিশাদ হোসেনের করা ওই ওভারটা থেকে 3টা ছক্কা মেরে দেয় আরব আমিরাতের ব্যাটসম্যানরা, এবং সেই 3 ছক্কায় শুধু না, প্রথম ছক্কাটাতে আলিশান তিনি হচ্ছে তার 50-তে পৌঁছে যান, সেইটা
আউট তিনি হতেই পারতেন। বাউন্ডারির রূপে দাঁড়িয়ে তানজিদ তামিম ক্যাচটা ফেলে দিয়েছেন, শুধু ক্যাচটা ফেলেননি, সেটাকে ছক্কাও বানিয়ে দিয়েছেন এবং তারপরে আসিফ তিনি আরো 2টা ছক্কা মেরেছেন। এই দুজনের যে পার্টনারশিপটা, সেই পার্টনারশিপে শেষ পর্যন্ত গিয়ে আমরা ম্যাচটা হেরে গিয়েছি। 5 ওভারে তাদের 53 রান প্রয়োজন ছিল এবং ওই ওভারে যখন তারা 19 রান তুলে নিল 3টা ছক্কায়, শেষ 4 ওভারে 34 রান প্রয়োজন। এরপরে আর ম্যাচে বাংলাদেশ থাকার কোনো কারণই নেই এবং শেষ পর্যন্ত গিয়ে আমরা 5 বল হাতে থাকতে 7 উইকেটে ম্যাচটা হেরে গিয়েছে। আলিশান তিনি হচ্ছে গিয়ে খুব ব্রিলিয়ান্ট একটা নক খেলেছেন, 60 রানের একটা ইনিংস খেলেছেন, 41 রানে নট আউট ছিলেন আসিফ। আমাদেরকে আসলে কোনো রকম কোনো চান্সই তারা দেননি, যেই চান্সটা আমরা মনে করেছিলাম 162 করে আমাদের রয়েছে। এখন 162 পর্যন্ত যে আমরা যেতে পেরেছি সেইটাই আমাদের বিরাট বড় ভাগ্য। ভাই আগের ম্যাচে আমরা 205 রান করে হেরেছি, এই ম্যাচে এমন একটা অবস্থা হয়েছিল যে বাংলাদেশ আসলে 105 রানও করতে পারবে না, 100ও করতে পারবে না। আমরা 84 রানে 8 উইকেট হারিয়ে ফেলেছিলাম এই ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে। কিরকম লজ্জাজনক একটা অবস্থায় আমরা পড়েছি আপনি খেয়াল করে দেখুন। গত ম্যাচে মানে প্রথম ম্যাচে যিনি সেঞ্চুরি ছিলেন সেই পারভেজ হোসেন ইমনকে গত ম্যাচে তিনি ফিটনেস টেস্টে লেটলি উত্তীর্ণ হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে খেলানো হয়নি। এই ম্যাচে তাকে খেলানো হয়েছে, প্রথম বলটাতেই তিনি আউট হয়ে গেছেন, গোল্ডেন ডাক তিনি লং অফে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন। সেইখান থেকে এরপরে গিয়ে আমাদের যে ক্যাপ্টেন লিটন দাস এবং তাওহিদ হৃদয়, এই দুইজন বাহাতি স্পিনার হায়দার আলীর 1 ওভারেই তারা দুইজন আউট হয়ে গিয়েছেন, দুইজনই এলবিডব্লিউ হয়েছেন। লিটন দাস তার ক্যাপ্টেন্সির ফার্স্ট সিরিজটা দলের যাচ্ছে দেয় পারফরমেন্স, নিজের যাচ্ছে দেয় পারফরমেন্স। আজকেও তিনি একটা প্যাডেল স্কুপ করতে গিয়ে তিনি আসলে বলের লাইন মিস করে তিনি এলবিডব্লিউ হয়ে গিয়েছেন এবং তাওহিদ হৃদয় তিনি বেরিয়ে এসে মারতে গিয়ে তাওহিদ হৃদয়ের আউটটা হয়তো বা না দিলেও হতো, আমি জানি না এটা এই সিরিজে তো ডিআরএস নেই, কি হতো বা না হতো, যাই হোক এগুলো বলে আসলে তাদের দায় মুক্তি দেওয়ার কোনো উপায় নেই। ফলে এই 2টা উইকেট আমাদের পড়ে গিয়েছে। আর শেখ মাহিদিকে 5 নম্বরে খেলানোর এক্সপেরিমেন্ট ফেল করবে, এটা আমি আগের ম্যাচও বলেছি, আমি এই ম্যাচও আবার বললাম। তিনি এই ম্যাচও যেভাবে বোল্ড হয়ে গিয়েছেন, ফলে পাওয়ার প্লের মধ্যে আমরা 4টা উইকেট হারিয়ে ফেলেছি। অন্য প্রান্ত থেকে তানজিদ তামিম খুবই সাবলীল ছিলেন, তিনি 40 রানের একটা ইনিংস খেলেছেন এবং সেই ইনিংসটাতে তিনি কোনো সিঙ্গেলস ডাবলস নেই, সব 4 ছক্কায়, 6টা 4 মেরেছেন, 6টা ছক্কা, 4টা 4 মেরেছেন, 4টা ছক্কা মেরেছেন। সো এই জায়গাটাতেই তিনি 40 রান করেছেন এবং তারপরে পাওয়ার প্লের পরপর তিনি যখন বোল্ড হয়ে গেলেন, বাংলাদেশের ইনিংসটা কিন্তু সেই জায়গাটা থেকে আরো বেশি করে ধসে পড়তে থাকলো। শামীম পাটোয়ারি ডোমেস্টিকে এত রান করে তিনি নাকি হচ্ছে গিয়ে বিরাট বড় ফিনিশার হয়ে গেছেন। এই সিরিজটাতে আমরা কিছুই দেখতে পেলাম না, এই ম্যাচেও তিনি একটা আন্ডার এজ দিয়ে আউট হয়ে গেলেন এবং তারপরে যখন রিশাদ এবং সাকিব তারাও আউট হয়ে গেলেন, আমরা 84 রানে 8 উইকেট বাংলাদেশের চলে গিয়েছিল, যেইখান থেকে আমরা খুব সহজে 100-এর মধ্যে গুটিয়ে যেতে পারতাম। ওই জায়গা থেকে বাংলাদেশ একটা ফাইট ব্যাক করেছে এবং সেই ফাইট ব্যাকে আমরা শেষ 6 ওভারে 78 রান তুলেছি। আমাদের শেষ 2টা উইকেটের যে পার্টনারশিপ, সেই 2 উইকেট পার্টনারশিপে আমরা 78 রান তুলেছি। 9th উইকেট পার্টনারশিপে জাকের আলী অনিক এবং হাসান মাহমুদ তারা হচ্ছে গিয়ে 44 রান তুলেছেন। লাস্ট উইকেট পার্টনারশিপে হাসান মাহমুদ ও শরীফুল অবিচ্ছিন্ন 34 রান তুলেছেন এবং সেই জায়গাটা থেকে আমরা এই 3 জনের যে কন্ট্রিবিউশন, জাকের আলী তিনি 41 করেছেন, 10 নম্বর ব্যাটসম্যান হাসান মাহমুদ তিনি করেছেন হচ্ছে গিয়ে 26, 11 নম্বর শরীফুল করেছেন 16, তাদের এই কন্ট্রিবিউশনে বাংলাদেশের স্কোরটা 162 পর্যন্ত যায়। স্পেশালি আবার লাস্ট ওভারটা আরব আমিরাতের ক্যাপ্টেন ওই যে কি বলা চলে যে ওয়াসিম, তিনি বল হাতে নিয়ে আমাদেরকে দেদারসে রান বেলে একটা সুযোগ আসলে তৈরি করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত সেই সুযোগটা আমরা নিতে পারিনি। বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা কলঙ্কজনক আরো একটা রাত এই ম্যাচটাতে আসলে রচিত হয়ে গেল। আমি জানি না বাংলাদেশ ক্রিকেট এইখান থেকে কোন ডিরেকশনে যাবে, এইখান থেকে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো। এরপরেও যদি আমাদের লজ্জা না হয়, আমাদের বোধোদয় না হয়, তাহলে আমরা শুধু আরো বেশি অতল অন্ধকারের তলেই কেবলমাত্র যাবো। এবং আজকের ম্যাচটার কথা আমি বলছি, অন্যান্য ভিডিও অন্যান্য আলোচনা, তবে এই ম্যাচের টার্নিং পয়েন্টের হিসাবে আপনারা রিশাদ হোসেনের করা ওই 16 নম্বর ওভারটার কথাই বলতে পারেন, যেই জায়গাটাতে আমরা একটা ক্যাচ মিস করেছি, ব্রেক থ্রু দেওয়ার চান্স মিস করেছি, 3টা ছক্কা খেয়েছে, 19 রান দিয়েছে। কিন্তু আমার কাছে যদি বলেন তাহলে আমরা ম্যাচ হেরে গিয়েছি ব্যাটিংয়ে। আমরা ব্যাটিং ইনিংসে ম্যাচ হেরে গেছি, আমরা 84 রানে 7 উইকেটে ম্যাচ হেরে গিয়েছি, আমরা পাওয়ার প্লেতে 4 উইকেট হারানোতে ম্যাচ হেরে গেছি, আমরা 1 ওভারে 2টা উইকেট যে হারিয়েছে আমাদের ক্যাপ্টেন লিটন দাস এবং নাজমুল হোসেন কি বলা চলে ওইখানটাতে তাওহিদ হৃদয়ের, ওই জায়গাটাতেই আসলে আমরা ম্যাচ হেরে গিয়েছি। এবং যখন ইনফর্ম ওই তানজিদ তামিম 5th ব্যাটসম্যান হিসেবে তিনি আজকে ম্যাচেও ভালো করছিলেন, আউট হয়ে গেলেন, তখনই আসলে বাংলাদেশের পরাজয়টা নিশ্চিত হয়ে যায়। আমাদের শুরুর এই ব্যাটিং কলাপসটাই বাংলাদেশের এই পরাজয়ের, এই লজ্জাজনক ম্যাচ পরাজয়ের, এই কলঙ্কজনক সিরিজ পরাজয়ের টার্নিং পয়েন্ট আমার কাছে। কি বলবেন আপনি?